হ্যাঁ, দেখো আজকে নতুন টপিক রোটেশনাল মোশনের পরবর্তী টর্ক হয়ে গেছিল। টর্কের পরবর্তী টপিক হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। নামটা দেখো, কৌণিক ভরবেগ মানে আমরা বলি এটাকে ইংরেজিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা বড় হাতের এল দিয়ে লিখবো কৌণিক ভরবেগকে। আর এল অবশ্যই কৌণিক ভরবেগ একটা ভেক্টর আসে, তুমি এখানে এল এর উপরে ভেক্টর সাইন আগে দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এবার কৌণিক ভরবেগ সম্বন্ধে আমরা একটু বুঝবো। দেখো, যদি বলা হয় রৈখিক ভরবেগ, পি দিয়ে লিখতাম না? আর পি ইকুয়াল টু এমভি না? এমভি, ভি এর উপরে ভেক্টর, পি এর উপরে ভেক্টর। রৈখিক ভরবেগ কাকে বলে যদি বলা হতো, আমরা কি বলতাম? কোনো বস্তুর মধ্যে গতির পরিমাণকে প্রকাশ করে রৈখিক ভরবেগ। ঠিক একই রকম ভাবে কৌণিক ভরবেগ কোনো বস্তুর ঘূর্ণন গতির পরিমাণকে প্রকাশ করে হচ্ছে কৌণিক ভরবেগ। একই রকম জিনিস। তাহলে ঘূর্ণন গতির পরিমাপ করে যে রাশি সেটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। আচ্ছা, এর মানটা কত? দেখো, মানটা রৈখিক ভরবেগের ভ্রামক নিলে, ভ্রামক মানে পি এর সঙ্গে আর যদি আমরা গুণ করি, যে কোনো রাশির ভ্রামক মানে আর গুণ করা। দেখো, তোমাকে যদি বলে বলের ভ্রামক, তাহলে এফ ইন্টু আর। বলের ভ্রামক কি? টর্ক। তারপরে তোমাকে বললো এম আর, এটাকে বলা হয় ভর ভ্রামক। এম আর ভরের ভ্রামক, বলের ভ্রামক। আর এটা হচ্ছে রৈখিক ভরবেগের ভ্রামক। রৈখিক ভরবেগের ভ্রামককেই আমরা বলি এল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন এল তো ভেক্টর রাশি, আমরা ভেক্টর টেক্টর সম্বন্ধেও তো আমরা আমাদের এখানে আইডিয়া করতে হবে। সেই জন্য দেখো, তাহলে আমরা ছোট্ট করে একটা সংজ্ঞা লিখি। সংজ্ঞায় সেরকম ভাবে এগুলো হয় না। রৈখিক ভরবেগের ভ্রামক দ্বারা কৌণিক ভরবেগ প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগ প্রকাশ করা হয়। আচ্ছা, হলো প্রকাশটা আমরা বুঝলাম। এটি এটি ঘূর্ণন গতির পরিমাণকে প্রকাশ করে। অ্যাকচুয়ালি কত পরিমাণ ঘূর্ণন গতি আছে, কোয়ান্টিটি অফ মোশন, কোয়ান্টিটি অফ রোটেশনাল মোশন, পরিমাণকে প্রকাশ করে। আমরা দেখব, তোমরা তো জানো এম ভরের বস্তু যদি ভি বেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলি এর রৈখিক ভরবেগ কত? এমভি, সূত্র জানি। তাহলে কৌণিক ভরবেগের সূত্র এখন আমরা নির্ণয় করব। কি হবে সূত্রটা? আই ওমেগা হবে কিনা সেটা দেখি। আচ্ছা, ঠিকই বলছো, এম এর জায়গায় আই আর ভি এর জায়গায় ওমেগা। ঠিকই বলছো, আইডিয়া ঠিক আছে একদম। ভর ইন্টু বেগ। কৌণিকের ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে ভর মানে আই আর বেগ মানে হচ্ছে ওমেগা। ও আইডিয়া করে বলছে, খুব ভালো বলছে। আচ্ছা, কিন্তু তার আগে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। বিন্দু বস্তুর কৌণিক ভরবেগ ফার্স্ট। বিন্দু বস্তুর কৌণিক ভরবেগ আমরা কিভাবে নির্ণয় করব? ধরো একটা, বলো তো তোমাদের কি আইডিয়া একটা বলি। একটা বস্তু সরলরৈখিক পথে যাচ্ছে, বলো তো এর ঘূর্ণন গতি আছে কিনা? সরলরৈখিক পথে যাচ্ছে, অবশ্যই কোনো একটা বিন্দু সাপেক্ষে ঘূর্ণন গতি আছে। তুমি ধরো এখানে একটা যদি বিন্দু ধরো, এইখানে কণাটা যখন এখানে ছিল, তাহলে এটা ছিল অবস্থান ভেক্টর আমরা বলি। কণাটা যখন এখানে আসলো, অবস্থান ভেক্টর চেঞ্জ হয়ে গেল। আবার যখন এখানে আসলো কণাটা, দেখো সোজা পথেই যাচ্ছে কণা, অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে, তাই না? যত যাচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে, আর অবস্থান ভেক্টরের পরিবর্তন হওয়াই মানে হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে একটা বস্তু এদিকে যাচ্ছে। আচ্ছা, বস্তুটাকে যখন আমরা দেখি, একটা বস্তু রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের ঘাট তো ঘোরাতে হবে না? তাহলে ঘূর্ণন তো হচ্ছেই আমাদের, তাই না? এটাই তো ঘূর্ণন গতি প্রকাশ করে। ওইখানে দেখলাম বস্তুটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, এইভাবে আমাকে ঘাড় ঘুরে 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 দেখতে হচ্ছে, তার মানে ঘূর্ণন গতি আছে। কোন বিন্দু সাপেক্ষে ঘূর্ণন গতি? আমি যে আছে এখানে তার সাপেক্ষে ঘূর্ণন গতি অবশ্যই। তাহলে একটা সোজা পথে একটা বস্তু গেলেও তার কৌণিক ভরবেগ থাকবে। সোজা পথেও বস্তু গেলে তার কৌণিক ভরবেগ থাকবে কোনো একটা বিন্দু সাপেক্ষে। কৌণিক ভরবেগ আমরা সবসময় মেজার করব কোনো একটা বিন্দু সাপেক্ষে। দেখো, তাহলে কোনো একটা বিন্দু সাপেক্ষে যদি কৌণিক ভরবেগ আমরা বার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা মূল বিন্দু ধরতে হবে। এখানে জায়গা তো কমই হয়ে যাবে। যাই হোক, আমি এইখানে একটা
বস্তু ধরলাম, এম ভরের একটা বস্তু, এ ভি বেগে এদিকে যাচ্ছে, ধরো ভি বেগে, ভি বেগ মানে হচ্ছে তার রৈখিক ভরবেগের ডিরেকশন এইদিকে, রৈখিক ভরবেগের ডিরেকশন আর ভি এর ডিরেকশন একই, এমভি তো রৈখিক ভরবেগ, ভি যেই দিকে সেই দিকেই তো রৈখিক পি এর ডিরেকশন, তো রৈখিক ভরবেগ এইদিকে, তার মানে এদিকে যাচ্ছে বস্তু। আর এই কণাটার এখানে এম ভরের বস্তু কণার যে অবস্থান ভেক্টর, তাহলে এটা দেখো অবস্থান ভেক্টর এটা না, কোথায় আছে সেটা আমরা প্রকাশ করবো এই ভেক্টরটা দিয়ে, এটাকে বলছি আমরা আর। এবার তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছো যে টর্কের মতোই তো ধারণাটা অনেকটা, তাই না? টর্কে ওইরকম আমরা করছিলাম না? হ্যাঁ, তাহলে এইবার এই অবস্থান ভেক্টরের সঙ্গে এই কোণটা থিটা ধরলাম। এখন পি এর দুটা উপাংশ আমরা নিই, এইদিকে পি কস থিটা আর এইদিকে পি সাইন থিটা। পি কস থিটা মূলবিন্দুগামী একটা রেখা, পি কস থিটার ডিরেকশন, আর পি সাইন থিটা বস্তুকে ঘোরাচ্ছে। তাহলে এখানে পি সাইন থিটা হচ্ছে ভরবেগ, রৈখিক ভরবেগ, তার সঙ্গে আর গুণ করলে হয়ে যাবে কৌণিক ভরবেগ। বোঝা গেল? কৌণিক ভরবেগ কিভাবে হচ্ছে? পি সাইন থিটা ইন্টু আর, পি সাইন থিটা ইন্টু আর। পি সাইন থিটাটা কিভাবে আছে? আর এর সঙ্গে লম্ব ভাবে আছে, লম্ব থাকতে হবে। অথবা দেখো আরেকটা ধারণা আমি বলছিলাম, যদি এটা তো গতির দিক, গতির অভিমুখ, এটা গতির অভিমুখের সঙ্গে আমি এখানে 90 ডিগ্রি যদি আঁকি, ধরো 90 ডিগ্রি কোণটা এটা হচ্ছে, এটা 90 ডিগ্রি কোণ। এবার দেখো এটা যদি থিটা হয় এটা থিটা হবে, আর এটা যদি আর হয় এটা আর সাইন থিটা হবে। কৌণিক ভরবেগ আমি কি বললাম? পি সাইন থিটা ইন্টু আর বলছিলাম। পি সাইন থিটা আর কে আমি টর্কের ক্ষেত্রেও বলছিলাম, আগে একটু বুঝে নাও, বোঝাই আগে। পি সাইন থিটার সঙ্গে আর গুণ, তাই না? আর ইন্টু পি সাইন থিটা। তাহলে তো এটাও ভাবতে পারি না আমি, পি ইন্টু আর সাইন থিটা। কেউ বলবে আর ইন্টু পি সাইন থিটা, আর এর সঙ্গে পি এর উপাংশ। আর কেউ তো বলতে পারে পি এর সঙ্গে আর সাইন থিটা। আর সাইন থিটা মানে হচ্ছে লম্ব দূরত্ব। কার লম্ব দূরত্ব? গতির অভিমুখের লম্ব দূরত্ব এইটা। বোঝা গেল? তাহলে ওই ধারণার থেকে আমি আবার তাহলে ভরবেগের মান, মূল বিন্দু সাপেক্ষে ভরবেগের কৌণিক ভরবেগের মান লেখো, মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগের মান। হ্যাঁ দেখো, লেখো মূল বিন্দুর থেকে কোনো বিন্দু সাপেক্ষে, টর্ক যেমন কোনো বিন্দু সাপেক্ষে হয়, কৌণিক ভরবেগও কোনো বিন্দু সাপেক্ষে হবে। মূল বিন্দু সাপেক্ষে কণার কৌণিক ভরবেগ, দেখো এখানে কিন্তু কণা বলা হচ্ছে, কৌণিক ভরবেগ, ভরবেগের মান দাও, ভরবেগের মান পরে আমি ভেক্টর হিসাবে বলবো। মূলবিন্দু সাপেক্ষে কণার কৌণিক ভরবেগের মান L ইজ ইকুয়াল টু আর ইন্টু পি সাইন থিটা। আর ইন্টু পি সাইন থিটাকে আমি বলতে পারি আর পি পারপেন্ডিকুলার, এরকম ভাবে লিখলাম, মনে আছে? আর এফ পারপেন্ডিকুলার। আবার আমি যদি এইভাবে ভাবি পি ইন্টু আর সাইন থিটা, তাহলে পি এর সঙ্গে কি বলবো? আর পারপেন্ডিকুলার। পি পারপেন্ডিকুলারটা কি? পি এর লম্ব উপাংশ। পি এর কার লম্ব উপাংশ? আর এর সঙ্গে লম্ব উপাংশ। এইটা গুণ করলে আর এর সঙ্গে, পি সাইন থিটা গুণ করলে আর এর সঙ্গে কৌণিক ভরবেগ যেমন হবে, তেমনি আমি যদি পি ইন্টু পি এটাই নিলাম, ইন্টু দূরত্ব গুণ করবো এইটা, আর সাইন থিটা। বোঝা গেল? দুইভাবেই করা যাবে। তার মানে কি? লাইন অফ মোশন, গতির অভিমুখ তার লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে আর সাইন থিটা। আর পারপেন্ডিকুলার তাহলে মূল বিন্দু থেকে গতির অভিমুখের লম্ব দূরত্ব, গতির অভিমুখ তার মানে গতির রেখা, যেটা গতির রেখা তার লম্ব দূরত্ব 4 সাইন থিটা। এইভাবেও তুমি ভাববে। তাহলে তুমি এল অ্যাকচুয়ালি ফর্মুলা তুমি এটা মনে রাখো। আর এগুলো, এই ধারণাগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে যখন আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করব। আর ইন্টু পি পারপেন্ডিকুলার দেখবো, কোথাও খুঁজে পাবে না অনেক সময়। দেখো টর্ক বের করতে গিয়ে ওরকমই হচ্ছিল আমাদের, কিন্তু আমরা এইটা যদি আমরা মনে রাখি আর ইন্টু পি পারপেন্ডিকুলার অথবা পি ইন্টু আর পারপেন্ডিকুলার, তাহলে আমি ঝট করে করে ফেলতে পারবো। হ্যাঁ,
তাহলে এইটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান। এবার কার কার বিন্দু বস্তু, এখানে একটা কণা কিন্তু। আচ্ছা, তুমি পি আর সাইন থিটা, পি মানে এমভি না, বা আর পি সাইন থিটা, পি মানে কিন্তু এমভি, এমভিও লেখা যাবে কিন্তু আরেকটা স্টেপ দিয়ে কিন্তু আমি এমভি লিখতে পারি, আমি লিখছি না এখানে। পি তো সবসময় এমভি, তাহলে পি এর মান সবসময় আমরা এমভি লিখবো, এম ইন্টু ভি। আচ্ছা, এবার এল তো ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, একটি ভেক্টর। কি ভেক্টর? এটাকেও আমরা অক্ষীয় ভেক্টর বলি। এর অভিমুখ কোন দিকে? দেখো অভিমুখ আবারও অক্ষীয় ভেক্টরের অভিমুখ যেভাবে হয়, অভিমুখ এখান থেকে বুঝবো। এল ইকুয়াল টু আর ক্রস পি, ক্রস প্রোডাক্ট আর আর পি, রৈখিক ভরবেগ আর এটা কি ব্যাসার্ধ ভেক্টর, পজিশন ভেক্টর আর রৈখিক ভরবেগের ক্রস প্রোডাক্ট। আর ক্রস পি লিখতে হবে, পি ক্রস আর লেখা যাবে না কিন্তু আবার, কারণ অভিমুখ উল্লেখ করলে তোমাকে আর ক্রস পি করতে হবে। যেমন টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ লিখছিলাম না, টর্কের অভিমুখ আমরা আর ক্রস এফ দিয়ে বার করি, ঠিক এখানে কৌণিক ভরবেগের অভিমুখ আর ক্রস পির সাহায্যে বার করা হবে। দেখো তো, তাহলে এইখানে বলো তো দেখি কৌণিক ভরবেগের অভিমুখ কোন দিকে? আর এর অভিমুখ এই দিক, পি এর অভিমুখ এই দিক, তাহলে আর এর থেকে পি এর দিকে ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে আর এর থেকে পি এর দিকে আঙ্গুলগুলোকে ঘোরাবো আমাদের বাইরের দিকে, থাম থাকবে, বৃদ্ধাঙ্গুলি বাইরের দিকে, এই ক্ষেত্রে বাইরের দিকে। কখন বাইরের দিকে হচ্ছে? যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন বাইরের দিকে, আর সেটাকেই আমরা বলবো আগের ধারণাই প্লাস, প্লাস কৌণিক ভরবেগ মাইনাস কৌণিক ভরবেগ হয়, টর্কের মতো, টর্কের মতোই। তাহলে ভেক্টর দিয়ে লিখলে এইটা বোঝা গেল। আচ্ছা, বিশুদ্ধ বৃত্তীয় গতির ক্ষেত্রে এই কথাটা একটু মনে রাখো, বিশুদ্ধ বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান দেখো তো, বিন্দু বস্তুর কৌণিক ভরবেগের মান, বিন্দু বস্তুর কৌণিক ভরবেগের মান, বিন্দু বস্তু যদি হয় এবং সেটা বৃত্তীয় গতি যদি হয়, দেখো যখন বৃত্তীয় গতি হবে, বিশুদ্ধ বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি ছাড়াও কৌণিক ভরবেগ তো হয়, আমি বললাম যে সরলরৈখিক পথে গেলেও তো কৌণিক ভরবেগ হয় কোনো একটা বিন্দু সাপেক্ষে। এবার যদি একদম বিশুদ্ধ বৃত্তীয় গতি হয় সেই ক্ষেত্রে একটু তাকাও তো, কৌণিক ভরবেগের মান কি? এল ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা, মানটা তো এটা। মানের ক্ষেত্রে আর পি আর লেখো, কোনো ব্যাপার নাই, এখানে তো মান ভেক্টর না, কিন্তু ভেক্টর দিয়ে লিখলে কিন্তু আগে আর লিখতে হবে তোমাকে, আর ক্রস পি। হ্যাঁ বলো তো, আর এর সঙ্গে পি এর অ্যাঙ্গেল বিশুদ্ধ বৃত্তীয় গতির ক্ষেত্রে, পি মানে তুমি সঙ্গে পি বললে সঙ্গে সঙ্গে ভাববে যে বেগের অভিমুখ। পি এর মধ্যে কি আছে? এম ইন্টু ভি আছে, তাহলে বেগের অভিমুখ আর পি এর অভিমুখ তো এক। তো বলো তো, একটা বস্তু কণা যখন এরকম বৃত্তপথে ঘুরবে, এই বিন্দুতে বেগের অভিমুখ কোন দিক? তার স্পর্শক বরাবর বেগের অভিমুখ হয়, তাই না? স্পর্শক বরাবর হবে না? তার মানে এইটাই তার কি, কিসের অভিমুখ? পি এর অভিমুখ। আর তো এইটা আর এর অভিমুখ এই দিক, এইটা হচ্ছে আর এর অভিমুখ। বলো তো আর এর সঙ্গে পি এর কোণ কত আছে? এখানে 90 ডিগ্রি আছে। বৃত্তীয় গতি হচ্ছে তো, এইভাবে ঘুরছে, এইভাবে যদি ঘোরে, এই এই এরকম একটা বিন্দু ধরো, এই যে এরকম একটা বিন্দু, এইখানে গতির অভিমুখ কোন দিকে? এই দিক। তার মানে ভরবেগের অভিমুখ, রৈখিক ভরবেগের অভিমুখ কোন দিকে? এই দিক, তাই না? এই বিন্দুতে এইভাবে ঘুরছে তো কণাটা, এই বিন্দুতে রৈখিক ভরবেগের অভিমুখ এই দিক। ব্যাসার্ধ কোন দিক? বৃত্তপথের ব্যাসার্ধ এরকম, তাহলে ব্যাসার্ধ আর বেগের অভিমুখ এর মধ্যে কোণ কত আছে? 90 ডিগ্রি আছে, তাই না? তাহলে বিশুদ্ধ বৃত্তীয় গতির ক্ষেত্রে থিটার মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে এল ইজ ইকুয়াল টু কি হবে? আর ইন্টু পি হবে। পি মানে কি? এমভি না? তাহলে আর ইন্টু এমভি হবে। তার মানে বিশুদ্ধ বৃত্তীয় গতি যখন হবে, কোন কণার কৌণিক ভরবেগ আমরা বলবো এল ইজ ইকুয়াল টু এম ভি আর। বৃত্তীয় গতির ক্ষেত্রে কণা, বৃত্তীয় গতির ক্ষেত্রে কণার কৌণিক ভরবেগের মান এম ভি আর। আচ্ছা, তোমরা তো এই টার্মটা পাওয়ার কথা কোনো একটা জায়গায়, 11এই
MVR ফিজিক্সে না পেলেও অন্য সাবজেক্টে, ফিজিক্স না পেলে তো কেমিস্ট্রি হবেই, অঙ্কে তো আর থাকবে না MVR। আচ্ছা, কেমিস্ট্রি কোন চ্যাপ্টারে? অ্যাটমিক স্ট্রাকচার। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ তোমরা লিখছিলে MVR, VN/RN nতম কক্ষপথের। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন একটা কণা, আর ওটা বৃত্তাকার পথে ঘোরে। কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তো কৌণিক ভরবেগ MVR ডিরেক্ট। হ্যাঁ, বোঝা গেল? এইবার আসো, এল তো ভেক্টর রাশি বলাই হলো, এল এর একক। বলো বলো, এল এর একক কি হবে? জাস্ট নতুন কোনো একক না, এখানে পি আছে। ভরবেগের একক কি? ভরবেগের একক m ইন্টু ভি, মাস ইন্টু ভ্যালোসিটি, কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, তার সঙ্গে আরেকটা আবার মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। হ্যাঁ, এল এর ডাইমেনশনাল ফর্মুলা বলো। এই যে এটা দেখো, ভর m, মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার, টি টু দি পাওয়ার -1, তাই হবে না? তাহলে বিন্দু বস্তুর কৌণিক ভরবেগ এটা, একটা বিন্দু বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগ r ক্রস পি, আর যখন বিশুদ্ধ বৃত্তীয় গতি হবে তখন MVR আমরা ডাইরেক্ট লিখতে পারি, না হলে আরপি কস থিটা, আরে সরি আরপি সাইন থিটা বা PR সাইন থিটা যাই বলো। এটুকু বোঝা গেল? এখন আসি আমরা বিস্তৃত কোনো বস্তু, দৃঢ় বস্তুর, এতক্ষণ তো আমরা বললাম বিন্দু বস্তু, এখন এইরকম একটা বস্তু যেটা নাকি অসংখ্য বিন্দু বস্তু সমবায়ে গঠিত, এর কৌণিক ভরবেগ কত? এইটা মনে করে এরকম একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে। এখানে একটা কণা M1, এখানে একটা কণা M2, এখানে একটা কণা M3, অসংখ্য কণা আছে। M1 কণাটার দূরত্ব R1, M2 কণার দূরত্ব R2, M3 কণার দূরত্ব R3 ইত্যাদি, এরকম অসংখ্য কণা। প্রত্যেক, আমরা জানি ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রত্যেকটা কণা বৃত্তাকার পথে আবর্তন করে, কি মনে পড়ে? তাহলে M1 কণার কৌণিক ভরবেগ আমি বলতে পারি না M1 V1 ইন্টু R, ভি তো আলাদা আলাদা হবে, যদিও গোটা বস্তুর কৌণিক বেগ ওমেগা ইকুয়াল, কিন্তু ভি আলাদা হয়। আমি আগের দিন বলছিলাম এইটার ভি কত? ওমেগা R1, এইটার ভি কত? ওমেগা R2, এইটার ভি কত? ওমেগা R3, ভি আলাদা বাট ওমেগা সবার সমান। তাহলে এই কণাটার কৌণিক ভরবেগ আমি বলতে পারি M1 V1 R1, ঠিক এই কণাটার কৌণিক ভরবেগ M2 V2 R2। কৌণিক ভরবেগের অভিমুখ কোন দিকে? R ক্রস ভি করলে উপরের দিকে হবে, R ক্রস ভি করলে উপরের দিকে হবে। এই যে যেদিকে ঘুরছে না, তুমি এইভাবেও ভাবতে পারো, অত কথা না ভেবে, যেদিকে ঘুরছে সেই দিকে আঙ্গুল বাঁকাও, আর বুড়া আঙ্গুল যেদিকে থাকবে সেটাই কৌণিক ভরবেগের অভিমুখ। তাহলে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, তাহলে এইভাবে যদি আমি আঙ্গুল বাঁকাই তাহলে এইভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে সবগুলো কণারই কৌণিক ভরবেগ একই দিকে, সবগুলো কণার কৌণিক ভরবেগ তাহলে একই দিকে। তাহলে মোট কৌণিক ভরবেগ আমি বলতে পারি এরা সব যোগ হবে, ভেক্টর যোগ, কিন্তু একই দিকের জন্য আমরা নর্মাল যোগ করতে পারি। ভেক্টরের তো একই দিকে হলে তো নর্মাল আমরা যোগ করে ফেলি। হ্যাঁ, তাহলে কণাগুলোর মোট কৌণিক ভরবেগ মানে হচ্ছে এই দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ। হেডিং দাও, হেডিং দাও, দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ। আইডিয়াগুলো যেন ক্লিয়ার হয়, এগুলো লাগবে। আর এই চ্যাপ্টার তো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস পরবর্তীকালে লাগবে। শুধু ভেবো না যে তোমাদের এই ফার্স্ট ইউনিট কি বলে সেমিস্টার এখানে শেষ হয়ে গেল, খতম না। এটা ভালো করে স্টাডি করবা, প্রত্যেকটা জায়গায় লাগবে। দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ, একবারে আমি দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ আমি এল নাম দিলাম। তাহলে প্রথমটার কৌণিক ভরবেগ L1 L2 L3 প্লাস ডট 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 এরকম ভাবে হবে। তাহলে দিক এক জন্য আমি ভেক্টর সাইন দিলাম না। আচ্ছা, তাহলে এবার L1 মানে M1 V1 R1 প্লাস M2
v2 r2 প্লাস m3 v3 r3। কেন বলো তো নিচ্ছি এটা? আমরা এম ভি আর কি বলছিলাম? বিন্দু বস্তুর বলছিলাম। তাহলে এখানে তো বিন্দু বস্তুটি নেওয়া হচ্ছে। আর বলছিলাম কি, আর বলে কি, বৃত্ত গতির ক্ষেত্রে বিন্দু বস্তুগুলোর গতি তো বৃত্তাকার গতি হয়, বৃত্তাকার পথিত হয়। হ্যাঁ, তাহলে ডট 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 ডট। হ্যাঁ বলো, m1 v1 মানে ওমেগা r1 মনে পড়ে? তাহলে কি আমি লিখতে পারি ওমেগা r1 স্কোয়ার? দুইটা r1 আসলো কি? v1 v1 মানে কি ওমেগা ইন্টু r1। v1 এর জায়গায় ওমেগা r1, আরেকটা r1 তো আছে, তাহলে ওমেগা r1 স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো? m2 ওমেগা r2 স্কোয়ার প্লাস m3 ওমেগা r3 স্কোয়ার প্লাস ডট 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 ডট, এরকম ভাবে আসবে। ঘটনা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো তো কি কমন যায়। আমার মনে হয় ওমেগা কমন যায়, তাহলে m1, হ্যাঁ m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 ডট, ওমেগা কমন নিয়ে নিলাম বাইরে। এখন মনে পড়ে এই জিনিসটা আগের দিনের পড়াই বা তার আগের দিনের পড়া, দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক, এটা সামেশন এম আর স্কোয়ার লেখা হয়েছিল। বাড়িতে যদি পড়াশোনা করো তাহলে মনে থাকবে, ইনটু ওমেগা। এই জিনিসটা সামেশন এম আর স্কোয়ার বলা হয়। সামেশন এম আর স্কোয়ার মানে কার জড়তা ভ্রামক? বিন্দু বস্তুর না, কিন্তু জড়তা ভ্রামক কার? দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক। অসংখ্য বস্তু তো, অসংখ্য কণা, তাহলে এটা আই ওমেগা, যেটা নাকি আমাকে মরিনা একটু আগে আমাকে হেল্প করছিল, স্যার আই ওমেগা হবে, এই যে আই ওমেগা আসলো। বুঝতে পারছো? ও এখান থেকে আইডিয়া করছিল, দেখো পি ইজ ইকুয়াল টু এম ভি হয়, এম এর সমতুল্য আই, ভি এর সমতুল্য ওমেগা, আই ওমেগা হয়। কিন্তু এটা কার জড়তা ভ্রামক? দৃঢ় বস্তু। আর বিন্দু বস্তুর ক্ষেত্রে আমরা আর পি সাইন থিটা দিয়ে করব, আর বৃত্তাকার পথ যদি হয় এম ভি আর করবো। একদম পরিষ্কার, ঠিক আছে? এইটা হচ্ছে দৃঢ় বস্তু জড়তা ভ্রামক। যদি তোমার ভেক্টর ফর্মে লিখতে বলে এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা ভেক্টর, ওমেগার দিক এল এর দিক এক, দেখো দেখছো, ওমেগার দিক আর এল এর দিক কিন্তু এক। হলো আমাদের দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ। তাহলে বিন্দু বস্তু শিখলাম, দৃঢ় বস্তু শিখলাম, কৌণিক ভরবেগ। এবার কৌণিক ভরবেগের অভিমুখ মানে সাইন, সাইন কনভেনশন, চিহ্নের রীতি, এটা বুঝেই গেছো চিহ্নের রীতি। আবার বলি, টর্কের মতোই চিহ্নের রীতি। বড় একটা বস্তুকে আমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, আচ্ছা এখানে একটা কণা, মনে করো কণা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই বৃত্তাকার পথেই কণাটা ঘুরছে, ধরো এই ব্যাসার্ধটা তো আর, বলতো এম ভরের যদি হয় তো নিশ্চয়ই কণাটার বৃত্তাকার পথে ঘুরছে, তো তাহলে এম ভি আর হবে। এম ভি আর তার কৌণিক ভরবেগ। এই এম ভি আরটা প্লাস নিব না মাইনাস নিব? এর অভিমুখ কোন দিকে? যেহেতু এদিকে এইভাবে ঘুরছে, প্লাস নিব। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে জন্য এটাকে আমি পজিটিভ নিব। পজিটিভ মানে কিন্তু কোন দিকে? আউটওয়ার্ড, তার মানে কে ক্যাপ ডিরেকশন। পজিটিভ মানে কে ক্যাপ ডিরেকশন। এবার এই বিন্দু বস্তু একই রকম কথা, তো বুঝেই গেছো। বলো তো এখানে কৌণিক ভরবেগের মান কত? এম ভি আর, ঠিক লিখছি তো? কৌণিক ভরবেগের মান এম ভি আর। আচ্ছা, এল ভেক্টর লিখলে এম ভি আর কে ক্যাপ লিখবো। হ্যাঁ, এবার সেকেন্ড কেস দেখো, এইভাবে ঘুরছে এম ভরের কণা, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে, সেই জন্য কৌণিক ভরবেগ হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস কে ক্যাপ ডিরেকশন। আর দৃঢ় বস্তুই দেখানো হচ্ছে এখানে, কোনো ব্যাপার না, কণা তুমি ধরে নাও, ঘোরানো হচ্ছে এখানে। তাহলে এল ইকুয়াল টু কি? মাইনাস এম ভি আর, তাই না? আর এল ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি আর, আবার মাইনাস কে ক্যাপ নিও না, সেই মাইনাসই তো নেওয়া হয়ে গেল কে ক্যাপ। এটা কোন বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ হচ্ছে বলতো? কোনো বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ হয়,
মূলবিন্দু সাপেক্ষে, মূলবিন্দুটা এখানেই অরিজিন ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ এখানে অরিজিন ধরে নিচ্ছি। তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কৌণিক ভরবেগ এরকম ভাবে হয়। হ্যাঁ, এরপর আমরা দেখো কৌণিক ভরবেগের অঙ্ক করি দু একটা, তারপরে আবার অন্য জিনিসে যাই। দেখি, দেখো এম ভরের একটি কণা ইউ আই ক্যাপ, ইউ আই ক্যাপ এটা গতিবেগ। একটি কণা এত ধ্রুবক বেগ নিয়ে 0 বিন্দু থেকে চলতে শুরু করে, ওই মুহূর্তে কণাটির মূলবিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ কত? দেখো সিম্পল কথা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কণাটার বেগ কত? ইউ আই ক্যাপ, তার মানে কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কোথার থেকে গতি স্টার্ট? আর ভালো করে তাকাও, স্টার্ট কোথায়? মূলবিন্দু, হ্যাঁ 0, D বিন্দু থেকে গতি স্টার্ট। 0, D বিন্দু কোথায়? এদিকে হবে না এদিকে হবে? এইখানে 0, D বিন্দু, এইখান থেকে গতি স্টার্ট, এইখান থেকে ইউ বেগে ডান দিকে যাচ্ছে। এর স্থানাঙ্ক কত? 0, D, এই বিন্দুটা স্থানাঙ্ক। বলো এই মুহূর্তে কৌণিক ভরবেগ কত? হ্যাঁ, ভর তার এম, ভর তার এম। কার সাপেক্ষে? মূলবিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ। বলো, পি বিন্দুতে যখন ছিল কৌণিক ভরবেগ, গতির অভিমুখ কোন দিকে? এইদিকে। আমি কি বলছিলাম? এমভিআর, ফর্মুলা তো এমভিআর, কণা তো না, পি আর সাইন থিটা, পি আর সাইন থিটা। পি আর সাইন থিটাকে আমি দুভাবে বলছিলাম, হয় পি আর পারপেন্ডিকুলার, না হয় আর পি পারপেন্ডিকুলার। এইদিকে পি এর ডিরেকশন, পি এর ডিরেকশন এদিকে আছে, তাহলে এইটা পি আর পারপেন্ডিকুলার, বুঝো নাই? পি এদিকে, আর পারপেন্ডিকুলার এইটুকু, তাহলে পি ইন্টু আর পারপেন্ডিকুলার মানে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র ইউ ইন্টু ডি, ব্যাস। ও ইউ ডি না, এম ইউ ইন্টু ডি, ভরবেগ তো। ইউ এর সঙ্গে কি করতে হবে? ভর গুণ করতে হবে, তাহলে ভরবেগ হবে, রৈখিক ভরবেগ হবে। হ্যাঁ দেখো, এল ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা, তো সূত্র তো এটা। তুমি এইভাবে ভাবতে পারো যে পি আর সাইন থিটা মানে পি ইন্টু আর লম্ব দূরত্ব। পি এর মান কত? এম ইউ, লম্ব দূরত্ব এখানে ডি দেওয়া আছে, অ্যান্সার, এটাই অ্যান্সার। হ্যাঁ, তোমাকে যদি ভেক্টর দিয়ে লিখতে বলে, বলো দেখি ভেক্টর দিয়ে কত লিখবে? এল ইজ ইকুয়াল টু এম ইউ ডি, ডিরেকশন হ্যাঁ এদিকে যাচ্ছে এই বিন্দু সাপেক্ষে, তাহলে ক্লকওয়াইজ, তাহলে মাইনাস কে ক্যাপ হবে, মাইনাস কে ক্যাপ এখানে দিয়ে দিলাম যদি ভেক্টর দিয়ে বলে। ব্যাস, এইটুকু অঙ্ক, দেখছো? কিন্তু পরবর্তীতে আরেকটা, এটা প্রথম অংশ, এরপরে আরেকটা অংশ আছে, একটু বুদ্ধি অ্যাপ্লাই করবে, কিচ্ছু না। পরবর্তী টি সময় পর কৌণিক ভরবেগ কত? দেখো এটা যাচ্ছে, টি সময় পরে কত দূরত্ব আসবে বলতো? ইউটি দূরত্ব আসবে। এই যে ইউটি দূরত্ব যখন থাকবে, গতিবেগ কিন্তু সময় দূরত্ব যাবে, তখন এখানে থাকবে টি সময় পরে। তা টি সময় পরে যখন এখানে থাকবে, এইখানে থাকাকালীন কৌণিক ভরবেগ কত? গতিবেগ কিন্তু তার ইউই। দেখি, বুদ্ধি, অঙ্ক বড় না বুদ্ধি বড়? অঙ্ক বড় না, বুদ্ধিটাই বড়। এখানে ইউ গতিবেগ, গতির রেখা এটা, গতির রেখার লম্ব দূরত্ব এইটাই, দেখছো? আবারও এম ইউ ইন্টু ডি, এইগুলো নিয়ে ক্যালকুলেশন করবা নাকি তুমি? না, আর তো এটা এখন, তাই না? যখন এখানে আসবে আর কিন্তু এইটা, এটা দিয়ে করবো। আর সাইন থিটা যেটা, এটাই তো আর সাইন, পি আর সাইন থিটা, তো পি আর সাইন থিটা লিখলাম। এখানে আর সাইন থিটা কোনটা? আর পারপেন্ডিকুলারটাই। আর পারপেন্ডিকুলার দূরত্ব কোনটা? এই যে গতির রেখার পারপেন্ডিকুলার দূরত্ব, এটা গতির রেখা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা, এটা কত? কত? ডি। তাহলে পি ইন্টু ডি, পি মানে এম ইউ ইন্টু ডি, একই। এটাই মজার অঙ্ক।
টি সময় পরেও কৌণিক ভরবেগ কিন্তু একই, লম্ব দূরত্ব একই থাকে। আর ভেক্টর দিয়ে লিখলেও তাহলে এম ইউ ডি মাইনাস কে ক্যাপ। কম্পিটিটিভ এক্সামের অঙ্ক কিন্তু, কম্পিটিটিভ এক্সামের অঙ্ক কিন্তু। তাহলে পি এর জায়গায় এম ভি নেবে বা এম ইউ নেবে, গতিবেগ এম ইন্টু গতিবেগ, হয়েছে? হলো? তারপর তারপর দেখো, ঠিক আগের দিন এরকম একটা টর্কের ক্ষেত্রে অঙ্ক করানো হয়েছিল। এম ভরের একটি কণা এক্স অক্ষের এক্স নট বিন্দু থেকে, এক্স নট বিন্দু পি থেকে ছেড়ে দেওয়া হলো। এটি ওয়াই অক্ষ বরাবর উলম্বভাবে পড়ে। টি সময়ে মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের মান, এটা মূল বিন্দু ধরো, এটা এক্স অক্ষ, এইখান থেকে এটা এক্স নট বিন্দু, এক্স নট বিন্দু থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বস্তুটা এইভাবে পড়বে। টি সময় পরে মনে করো এখানে আসলো, বলছে টি সময় পর, টি সময় লাগলো এখানে আসতে, টি সময় পরে কিন্তু এখানে ছেড়ে দেওয়া হলো। প্রাথমিক গতিবেগ কত? 0। টি সময় পরে গতিবেগ, এটা এইখানকার গতিবেগটা কিন্তু লাগবে। এখানকার গতিবেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু 0 প্লাস জি ইন্টু টি, ভি হচ্ছে জিটি। বুঝতে পারছো? গতিবেগ কিন্তু তার এখানে ভি মানে জিটি। তাহলে রৈখিক ভরবেগ কত হলো? এম ভি এম জিটি রৈখিক ভরবেগ। তাহলে পি হয়ে গেল আমার। এবার পি এর কি? লম্ব দূরত্ব। গতির রেখার লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি আর ভেক্টর তো এটা, আর দিয়ে যদি করে তাহলে সাইন থিটা লাগবে আমার, কিন্তু গতির রেখার লম্ব দূরত্ব হচ্ছে এক্স নট, এটা দিয়ে করলে হয়ে যাবে। তাহলে এল ইজ ইকুয়াল টু, সুতরাং এল ইজ ইকুয়াল টু পি ইন্টু আর পারপেন্ডিকুলার। পি আর পারপেন্ডিকুলার বলতে হচ্ছে এখানে এক্স নট, আর পি মানে হচ্ছে এম ভি, পি মানে এম ভি। আর এম ভি থাকলেও হবে না, ওটাকে জিটি লিখতে হবে কোশ্চেনে। ভি এম, এম আছে, জি আছে, টি আছে, এম জি টি, তারপর এক্স নট। এটা অ্যান্সার না? হ্যাঁ, ভেক্টর দিয়ে লিখলে অভিমুখ কোন দিকে হবে? কোন দিকে হবে অভিমুখ? আর ভি এদিকে, আর ক্রস পি মাইনাসই আসবে, মাইনাস কে ক্যাপ ডিরেকশন। নোট দেখে নেবে, নোটে আছে, নম্বর দেওয়া আছে 21 নম্বর। নোট সবাই পেয়েছে তো? দেখো, অনুভূমিকের সাথে থিটা কোণ করে ইউ বেগে এম ভরের একটি কণা প্রক্ষেপ করা হলো। এটাও টর্কে করানো হয়েছে। টর্কের অঙ্কের টাইপগুলো এখানে নেওয়া হয়েছে। প্রজেক্টাইল মোশন মনে আছে তো? এইখান থেকে একটা কণাকে এভাবে ছুড়ে দেওয়া হলো। দেখো, প্রজেক্টাইল মোশন হচ্ছে। অনুভূমিকের সাথে থিটা কোণ করে ইউ বেগে এম ভরের একটি কণা প্রক্ষেপ করা হয়। প্রক্ষেপ বিন্দু সাপেক্ষে কণার কৌণিক ভরবেগের মান কত? যখন তিনটা অঙ্ক আছে, গতি সবে শুরু হলো। তাহলে এদিকে ইউ, এটা আমরা সর্বাধিক উচ্চতা বলি এইচ, আর এটাকে সীমা বলি, তোমরা জানো। আর প্রশ্ন হচ্ছে কৌণিক ভরবেগ বার করতে হবে। কণার ভর এম, কণার ভর এম বলা আছে। এইখান থেকে ছোড়া হলো কণাকে, দেখো এখান থেকে ছোড়া হলো, এইভাবে আসবে। তিনটা জায়গায় কৌণিক ভরবেগ বার করতে হবে যখন গতি সবে শুরু, মানে এইখানেই যখন লাইন অফ মোশন অরিজিন দিয়ে পাস করবে, কৌণিক ভরবেগ 0, আরই তো 0 হয়ে যাচ্ছে না। তাহলে 1 নম্বরের অ্যান্সার 0। গতি যখন সবে শুরু তখন কৌণিক ভরবেগ কত? সবে শুরু মানে ওখানেই আছে, তখন কৌণিক ভরবেগ 0। 2 নম্বর দেখো, পথের সর্বোচ্চ বিন্দুতে দেখো কণা যখন এখানে আসবে তখন কৌণিক ভরবেগ কত? এইখানে বেগ বলতে কি বেগ থাকে? শুধুমাত্র হ্যাঁ ইউ কস থিটা বেগ থাকে, উলম্ব বেগটা থাকে না। তাহলে রৈখিক ভরবেগ কত? এম ইউ কস থিটা, এটা বেগ, তার সঙ্গে এম গুণ করলে এম ইউ কস থিটা রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। 2 নম্বর, এল ইজ ইকুয়াল টু পি ইন্টু আর পারপেন্ডিকুলার। পি মানে আমরা বুঝে গেলাম এম ইউ কস থিটা, পি মানে ভর ইন্টু গতিবেগ। আচ্ছা, আর পারপেন্ডিকুলার, এবার এই যে গতির রেখা, এটা গতির রেখার লম্ব দূরত্ব অরিজিন থেকে। হ্যাঁ, এটা কি মনে মনে এরকম করো, গতির রেখা এরকম,
গতির রেখা এরকম, এখান থেকে লম্ব দূরত্ব কত? এইচ। এইচ আর পারপেন্ডিকুলার। আর এইচ এর সূত্র ওটা কিন্তু জানতে হবে। দেখে প্রজেক্টাইল মোশন, এইচ কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তার মানে হচ্ছে হাফ, নিচে জি, এম ইউ কিউব সাইন স্কোয়ার থিটা, তারপরে আবার কস থিটা। এটা অ্যান্সার, এরকমই অ্যান্সার 1/2g, ঠিক আছে, এম ইউ কিউব সাইন স্কোয়ার থিটা কস থিটা, ঠিক আছে। হয়ে গেল 2 নম্বরের পথের সর্বোচ্চ বিন্দু। এইবার এখানে যখন আসবে 3 নম্বরে এইটা বলছে যখন মাটিতে আঘাত করবে এসে তখন কৌণিক ভরবেগ। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো বলা হচ্ছে। এটা যখন মাটিতে আঘাত করবে তোমাকে বেগ ভাবতে হবে, বল না। কিন্তু টর্কের ক্ষেত্রে বল দেখতাম আমরা এমজি দেখতাম, টর্কের অঙ্কটা তো এমজি ইন্টু লম্ব দূরত্ব এভাবে করানো হয়েছিল। আর এখন তো বেগ, বলো যখন মাটিতে আঘাত করবে এই দিকের বেগ কত? ইউ কস থিটা। আর এই দিকের বেগ মাইনাস ইউ সাইন থিটা, ঠিক আছে, মাইনাস ইউ সাইন থিটা। আচ্ছা, দুইটা বেগের জন্য দুইটা কৌণিক ভরবেগ, কিন্তু এইটার জন্য কৌণিক ভরবেগ 0, কারণ এটা অরিজিন দিয়ে পাস করছে এই রেখাটা। তাহলে কৌণিক ভরবেগ কার জন্য হবে? এটার জন্য। তাহলে কৌণিক ভরবেগ কি হবে? 3 নম্বরের অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার হবে L ইকুয়াল টু পি। পি কত? এম ইউ সাইন থিটা, মানটা নিলাম। এবার পি এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথার থেকে? যে বিন্দু সাপেক্ষে বার করতে হবে। আর এটা অ্যান্সার, কৌণিক ভরবেগের ডিরেকশন। আচ্ছা, এটাই থাক, এটাই থাক। তাহলে এম মান হিসাবে নিচ্ছি আমরা সবগুলোই, মানে ওটাও মানি বের করলাম। এম ইউ সাইন থিটা, আর এর ফর্মুলা এবার রেঞ্জ, আরে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে 1/g এম ইউ কিউব সাইন থিটা আবার সাইন 2 থিটা, এরকম লিখে দিলাম, আরো ভাঙানো টাঙানো যাবে। তাহলে এইটা হচ্ছে কৌণিক ভরবেগ যখন মাটি টাচ করবে। ভর ইন্টু বেগ, তার সঙ্গে লম্ব দূরত্ব চিন্তা করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তোমরা যদি আর থিটা হিসাব করতে যাও তাহলে কিন্তু অঙ্ক গোলমাল হয়ে যাবে। সহজ পদ্ধতি রেখে ওই পদ্ধতিতে যাওয়া যাবে না। নেক্সট হচ্ছে সবার হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা থিওরিতে আসি। আবার দেখো, আমাদের রৈখিক গতির ক্ষেত্রে একটা সূত্র তোমরা পেয়েছিলে, এফ মানে হচ্ছে বল ভরবেগের পরিবর্তনের হার। আমরা কিন্তু ওখানে ডিপি বাই ডিটি লিখছিলাম, এখানেও একই রকম আসবে, বলি না? বড়, তাহলে এখানে কি আসবে? এরকম এফ এর জায়গায় কি আসবে? এফ বল, টর্ক আসবে, ডি ডিটি অফ কে আসবে? এল, হ্যাঁ, ডিএল বাই ডিটি টর্ক। ডিপি বাই ডিটি বল, ডিএল বাই ডিটি টর্ক, বুঝতে পারছো? ডিডিটি অফ পি আর ডিডিটি অফ এল একই রকম। রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় টর্ক। নির্ণয় করে দেখাবো? বাড়িতে ট্রাই করে দেখো তো। আচ্ছা, নির্ণয় করলে না অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়, দেখো অনেক জিনিস। তাহলে কৌণিক ভরবেগ ও টর্কের সম্পর্ক দেখো, কৌণিক ভরবেগ আর টর্ক। আমরা কি এটা জানি? টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এটা জানি তো, ভেক্টর দিয়ে লিখলে। আবার এল ইকুয়াল টু আর ক্রস পি, জানি তো নাকি? এই দুটোই আমরা জানি। এটাকে ডেরিভেটিভ করো, এলটাকে ডেরিভেটিভ করো। দেখো, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, ডিএল বাই ডিটি করলাম, আর এদিকে ডিটি অফ আর ক্রস পি, গুণের সূত্র কাজে লাগাও,
আর ক্রস ডিপি বাই ডিটি প্লাস আর ক্রস, ওটা করলাম তো, হ্যাঁ, ডিআর ডিটি ক্রস পি। পি কিন্তু পরে, পি পরেই লিখতে হবে, আর আগেই লিখতে হবে, ক্রস প্রোডাক্ট এর আগেও বলা হয়েছিল। ঘটনা দেখো, ডিআর ডিটি মানে কি বলতো? পজিশন ভেক্টরের ডেরিভেটিভ, এটাকে আমরা বলি গতিবেগ ভেক্টর। ক্রস পি মানে আবার ভর ইন্টু গতিবেগ। দেখো, ভর ইন্টু গতিবেগ, পি মানে। ঘটনা দাঁড়াচ্ছে কি দেখো, ভি ক্রস ভি, ভি ক্রস ভি জানো, এ ক্রস এ। এখন আর কেউ বলতে পারছে না এ ক্রস এর ভ্যালু কত। আরে এ এ সাইন থিটা, সাইন থিটা, তাই তো? ক্রস প্রোডাক্টের মান কত? এ বি সাইন থিটা। তাহলে এ এর জায়গায় তো এ, থিটার ভ্যালু এ আর এর সঙ্গে অ্যাঙ্গেল তো জিরো, তাহলে এ ক্রস এ তো জিরো। তাহলে ভি ক্রস ভি কত? এটা এম তুমি কনস্ট্যান্ট বাইরে রাখো, ভি ক্রস ভি কত? জিরো। তাহলে এই পার্টটা জিরো। দেখলা ডেরিভেশনটা করাতে একটা জিনিস মনে হইলো। তাহলে আমি কি লিখতে পারি? অর ডিএল বাই ডিটি ইকুয়াল টু আর ক্রস, এখানে কি ডিপি বাই ডিটি। আরে এটাকেই তো বল বলে, এটাকেই তো বল বলে ডিপি বাই ডিটি কে। আর এটা কত? জিরো। আর ক্রস এফ মানে তো টর্ক, আবার ওই যে লিখিয়ে রেখেছি আমি, ডিএল বাই ডিটি ইকুয়াল টু টর্ক, আর টাউ ইজ ইকুয়াল টু ডিএল বাই ডিটি। এটা নিউটনের দ্বিতীয় সূত্রের ঘূর্ণন প্রতিরূপ। নেক্সট হচ্ছে বলের ঘাত পড়ানো হয়েছিল। বলের ঘাত কি ছিল? বলের ঘাত কি ছিল? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের সংজ্ঞায়িত আমরা কিভাবে করি? বল আর টাইমের গুণফল। বৃহৎ কোনো বল খুব কম সময় ধরে ক্রিয়া করলে ওই বল আর সময়ের গুণফলকে আমরা বলি বলের ঘাত। এখানেও ওই একই রকম আছে, তাহলে টর্কের ঘাত হয়। বলের ঘাত তাহলে টর্কের ঘাত, টর্কের ঘাত না বলে আমরা বলি কৌণিক ঘাত। নাম দাও কৌণিক ঘাত, একই রকম কৌণিক ঘাত। তাহলে কৌণিক ঘাত কি হবে? ধরো আমি জে দিয়ে নাম দিলাম কৌণিক ঘাত। নিশ্চয়ই টর্ক এভারেজ, এভারেজ টর্ক ইন্টু টাইম, টর্ক এভারেজ ইন্টু টাইম। টর্ক যখন সুষম, টর্ক সুষম হলে, আরে ওখানেও করানো হচ্ছে। আর টর্ক অসম হলে জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন টাউ ডিটি, ওখানে এফ ডিটি ছিল ইন্টিগ্রেশন। টর্ক অসম হলে এটা, যে এর উপরে ভেক্টর এখানে ভেক্টর। তারপর দেখো আর একটু করি, এখানে জে ইকুয়াল টু টর্ক মানে ডি এল বাই ডিটি, ঠিক আছে না? এইমাত্র করলাম না? টর্ক মানে ডি এল বাই ডিটি, ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেল। খেয়াল করো কি আসলো, জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএল আসলো। আমি ইনিশিয়াল L1 থেকে L2 যদি ইন্টিগ্রেট করি, ডিএল এর ইন্টিগ্রেশন L, তার লিমিট L1 থেকে L2 পর্যন্ত, তাহলে এটা আসবে L2 মাইনাস L1 জে ইকুয়াল টু। বোঝা গেল? তার মানে কি জে ইকুয়াল টু ডেল্টা এল, তার মানে কৌণিক ঘাত সমান সমান কৌণিক ভরবেগের পরিবর্তন। ঠিক সিমিলার জিনিস ছিল, ওইখানে ঘাত আমি আই দিয়ে লিখছিলাম, আই ইকুয়াল টু রৈখিক ভরবেগের পরিবর্তন। ওখানে ছিল আই ইকুয়াল টু রৈখিক ভরবেগের পরিবর্তন, আর কৌণিক ঘাত একই রকম কৌণিক ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র ছিল। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র দেখো কিভাবে আমরা বলি।
কোন বস্তুর উপর নেট ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, তাই তো? বল যদি 0 হয়, তাহলে বল শূন্য হলে, এটা যদি শূন্য হয় তাহলে ডিপি বাই ডিটি 0। ডিপি বাই ডিটি 0 মানে কি? পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে তো ডিপি বাই ডিটি 0 হবে। পি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? সংস্থার ভরবেগ সবসময় স্থির থাকে, প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সমান থাকে। যেমন সংঘর্ষের ক্ষেত্রে আমরা করছিলাম না, প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সবসময় সমান। এটা ভরবেগ সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, ক্লাস 9-এও ছিল রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র কোথা থেকে আসলো তাহলে? বল যদি শূন্য হয়, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। পি ধ্রুবক মানে হচ্ছে পি এর কোনো চেঞ্জ হবে না যদি বাইরের থেকে বল প্রয়োগ না হয়। তার মানে বাইরের থেকে বল প্রয়োগ না হলে কি হবে? বস্তু তো সমবেগেই যায়, সমবেগে যাওয়া মানে কি? ভরবেগের পরিবর্তন তাহলে শূন্য হয়। ব্যাপারটা এটাই, সহজ কথা। সহজ কথা বললে এটা। তাহলে এইখানেও তাই কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রও আছে। দেখো কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, বাইরে থেকে রৈখিক ভরবেগে আমরা কি বলতাম? বাইরে থেকে বল প্রয়োগ না হলে, আর এখানে বলবো বাইরে থেকে টর্ক প্রয়োগ না হলে। বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ না হলে সংস্থার কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এইটাকে বলা হয় কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। আমি যদি একটা উদাহরণ পরে আমি দিচ্ছি, দেখো এখানে কৌণিক ভরবেগ সূত্র মানেটা আবার বুঝতে হবে। দেখো তো, টর্ক ইজ ইকুয়াল টু কি? টর্ক ইজ ইকুয়াল টু ডিএল বাই ডিটি না? তুমি ভেক্টর দিয়ে লিখতে পারো ডিএল বাই ডিটি। যদি টর্ক 0 হয় তাহলে কি ডিএল বাই ডিটি 0? ডিএল বাই ডিটি 0 মানে কি? এল কি? হ্যাঁ, এল কনস্ট্যান্ট। এল কনস্ট্যান্ট মানে কি? তার মানে এল ইনিশিয়াল আর এল ফাইনাল ইকুয়াল, তাহলে L1 ইজ ইকুয়াল টু L2। এটার মানে এটা প্রাথমিক কৌণিক ভরবেগ আর অন্তিম কৌণিক ভরবেগ সমান থাকবে সব সময়ই। আচ্ছা, কৌণিক ভরবেগকে কি আমি I1 ওমেগা 1 লিখতে পারি দৃঢ় বস্তুর ক্ষেত্রে? L ইজ ইকুয়াল টু I ওমেগা। কবে করছি জানি? আজকে। আচ্ছা, আর এটা হচ্ছে I2 ওমেগা 2। দেখো কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। এটার মিনিং বোঝো। এখানে ওমেগা ভ্যারিস 1/I না, দেখতে পাচ্ছ? আইটা কি? আই হচ্ছে জড়তা ভ্রামক। জড়তা ভ্রামকের সঙ্গে কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, জড়তা ভ্রামকের সঙ্গে কৌণিক বেগ ব্যস্তানুপাত সম্পর্ক। তার মানে হ্যাঁ, যদি বাইরের থেকে টর্ক প্রয়োগ না হয়, জড়তা ভ্রামকের চেঞ্জ যদি করি তাহলে কৌণিক বেগও চেঞ্জ হবে। জড়তা ভ্রামক যদি বাড়াই কৌণিক বেগ কমবে, জড়তা ভ্রামক কমলে কৌণিক বেগ বাড়বে। উদাহরণ শোনো ভালো করে, সিম্পল উদাহরণ দিচ্ছি। আচ্ছা, সূর্যের চারদিকে যখন গ্রহগুলি ঘোরে, অনুসূর অপুসূর অবস্থান আছে না? গ্রহগুলির দূরত্ব সূর্যের থেকে কখনো দূরে কখনো কাছে, কিন্তু গ্রহগুলির কৌণিক ভরবেগ সবসময় সমান। বাইরের থেকে তো টর্ক প্রয়োগ হচ্ছে না, গ্রহের উপরে বাইরের থেকে কেউ ধাক্কা দিচ্ছে না, সেই জন্য গ্রহগুলোর কৌণিক ভরবেগ স্থির থাকে। তাহলে কৌণিক ভরবেগ যদি গ্রহগুলির স্থিরই থাকে, যখন ব্যাসার্ধ বেশি, জড়তা ভ্রামক বেশি, তখন তাহলে কৌণিক বেগ কম। জড়তা ভ্রামক বেশি হলে কৌণিক বেগ কম। যখন গ্রহ কাছে আসে তখন ব্যাসার্ধ কমে যায়, এই জন্য কৌণিক বেগ বেড়ে যায়। দেখছো, আই যখন বেশি তখন ওমেগা কম, আই কমলে ওমেগা বেশি। তোমরা তো জানোই, গ্রহের কাছে যখন আসে গতিবেগ বেশি, দূরে যখন যায়, আরে সূর্যের কাছে যখন আসে গতিবেগ বেশি, দূরে যখন যায় গতিবেগ কম। কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র এটাই। আরো উদাহরণ, বেশ কটা উদাহরণ শোনো। এই একটা কমন উদাহরণ প্রত্যেকটা বইতে দেখতে পারবে। ধরো একটা গোল টেবিল, টেবিলটা ঘুরছে, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে টেবিলটা। টেবিলের সেন্টার একজন লোক দাঁড়ানো, টেবিলের সেই লোকের হাতে দুইটা ডাম্বেল আছে, ভারী ভারী, ওই যে ব্যায়াম করে যে
ওই ডাম্বেল আছে 2 হাতে 2টা ভারী। আচ্ছা, টেবিলটা ঘুরছে, তার মানে ধরো ডাম্বেল দুটো আমি একদম আমার শরীরের কাছে রাখলাম, তখন দেখা যাবে আমি দাঁড়িয়ে আছি, মনে করো ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে আছি, তাহলে টেবিল যদি ঘুরে তাহলে আমিও তো ঘুরবো, তাই না? আমিও তো ঘুরবো, এরকম আমিও ঘুরবো। তো যখন কাছে রাখি হাতগুলি তখন স্পিড বেশি, আর হাত যখন প্রসারিত করি তখন আস্তে আস্তে ঘরে, আবার কাছে স্পিড, আবার আস্তে, এই জিনিসটা হবে, জিনিসটা হয়, খুব স্বাভাবিক কথা। বুঝতে পারছো? বলো কেন হচ্ছে? যখন আমি কাছে রাখছি জড়তা ভ্রামক কম, সেই জন্য কৌণিক বেগ বেশি। আমি যখন হাত প্রসারিত করছি জড়তা ভ্রামক বেড়ে যাচ্ছে, কৌণিক বেগ জন্য কমে যাচ্ছে। এটা একটা উদাহরণ, উদাহরণগুলো মনে রাখবে। হ্যাঁ, তারপর আরো আরো উদাহরণ শোনো। আচ্ছা, তোমরা অনেক সময় ওই স্পোর্টস ইভেন্ট আছে, সামারসল্ট ভোল্ট, জলের মধ্যে জাম্প করে, একটা দেখো নাই টিভিতে, একটা কাঠের একটা পাটাতন থাকে, একটা প্ল্যাঙ্কের উপরে গিয়ে ওখানে দাঁড়ায়, কোনার মধ্যে দাঁড়ায়, নিচে জল ড্রাইভ করে, এবং ড্রাইভ করার সময় কয়েকটা চক্কর খায়, দেখছো? এই ড্রাইভটা সামারসল্ট ভোল্ট বলে। এবং যারা ড্রাইভ করে এরা ইচ্ছা মতো শরীরকে ঘোরাতে পারে, ঘূর্ণন গতি করতে পারে। শরীর যখন বড় থাকবে, লম্বা, যখন তার শরীর যখন প্রসারিত থাকবে তখন ঘূর্ণন গতিবেগ কম হবে। যখন ছোট করে ফেলছে শরীরকে, হ্যাঁ, পুরো স্পিডে ঘোরে। বুঝতে পারছো? বরফের উপর যারা নৃত্যশিল্পী বলো বা স্কেটিং যারা করে, বরফের উপরে ঘুরলেও, যখন তুমি ঘুরবে বরফের উপরে তখন একই জিনিস দেখা যায়, হাত পা প্রসারিত করলে ঘূর্ণন স্পিড কমে, হাত পা কাছে রাখলে স্পিড বাড়ে। ব্যাপারটা কি? কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। ব্যাপারটা কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। বোঝা গেল? কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রের উপরে একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট হয়, কমন একটা অঙ্ক, সেটা আমি করাচ্ছি, দেখি নেওয়া আছে কিনা। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, একটা কমন একটা অঙ্ক। যদি পৃথিবী হঠাৎ করে তার ভরের কোনো পরিবর্তন ছাড়াই তার ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, দিনের নতুন সময়কাল কি হবে? আচ্ছা, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী আরেকটা প্রশ্নের উত্তর তো মনে পড়লো। আমাদের মেরু অঞ্চলের বরফ যদি গলে যায়, ধরো কাল্পনিক, গলে গেলে মেরু অঞ্চল থেকে সব বিষুব অঞ্চলের দিকে বরফ আসবেই, মানে জল আসবে। বিষুব অঞ্চলের দিকে জল আসলে পৃথিবীর জড়তা ভ্রামক বেড়ে যাবে। ভর সেন্টারের দিকে ছিল, মেরু ওখানে তো অক্ষ, ঘূর্ণাক্ষ তো মেরু দিয়ে গেছে, ভরগুলো মেরুর এখানে ছিল, এবার সেই ভরগুলো কোথায় চলে আসছে? নিরক্ষীয় অঞ্চলে চলে আসবে। মনে করো নিরক্ষীয় অঞ্চলে যদি চলে আসে জল প্রবাহিত হয়ে, তাহলে তার জড়তা ভ্রামক বাড়বে। বুঝতে পারছো? সেন্টার থেকে ভর সরে গেল দূরে, তাহলে কি হবে? জড়তা ভ্রামক বাড়বে। জড়তা ভ্রামক বাড়লে পৃথিবীর বেগ কিন্তু কমে যাবে। বুঝতে পারছো? 24 ঘন্টায় দিন হয়, বরফ যদি গলে যায় আই বাড়বে, ওমেগা কম। ওমেগা কম মানে কি? স্পিড কম। স্পিড কম মানে দিনের দৈর্ঘ্য বাড়বে। স্পিড কম তো আস্তে আস্তে ঘুরবে, আস্তে আস্তে ঘোরা মানে দিনের দৈর্ঘ্য বেড়ে যাবে। এখন 24 ঘন্টায় হয়, তখন হয়তো আর বেশি ঘন্টায় হবে। বুঝতে পারছো? হ্যাঁ, 48 না হোক, কিছুটা বাড়বে, অন্তত কয়েক মিনিট বাড়তে পারে, ঠিক এইরকমই। হ্যাঁ, তাহলে মেরু অঞ্চলের বরফ গলে গেলে কৌণিক বেগ কমবে, কৌণিক বেগ কমলে দিনের দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা, এইবার দেখো, পৃথিবীটাই যদি নিজ অক্ষের উপর, পৃথিবী তো ঘুরছে না, একবার ঘুরতে কত সময় লাগে নিজ অক্ষের উপরে? 24 ঘন্টা লাগে। নিজ অক্ষের উপর ঘুরতে 24 ঘন্টা টাইম লাগে। এবার পৃথিবীর ভর একই থাকলো, কিন্তু পৃথিবীটা ছোট হয়ে গেল, স্পিডে ঘুরবে। বলছে ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, এখানে r/2 হয়ে গেছে, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? প্রশ্নটা এটাই। হ্যাঁ, দেখো, পৃথিবী হঠাৎ তার ভরের কোনো পরিবর্তন ছাড়াই তার ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়,
দিনের দৈর্ঘ্য কত হবে, দিনের সময়কাল কত হবে। 24 ঘন্টার জায়গায় কি বাড়বে না কমবে? এবার কমবে, স্পিড হবে, হ্যাঁ কমবে। কিভাবে করব? I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। এটা কি বলছি আমরা? কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এটা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। আচ্ছা, আমি এটাকে না I1 ওমেগা 1টাকে 2π/T1 পর্যায়কাল দিয়ে নিয়ে আসি। I1 আর এটা I2 আর এটা 2π/T2। দেখো দুই পাশ থেকে 2π কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমি T2 ইকুয়াল টু যদি লিখি তো কি লিখবো বলতো? T2 ইকুয়াল টু এখানে I2/I1 ইন্টু T1। ঠিক লিখছি তো? তোমরা আরেকটা লাইন পড়ে নিও। I1/T1 ইকুয়াল I2/T2 হয়। তা T2 যদি লিখি আমি I2 পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। এবার I1 I2 কত? এবার আমরা ভাববো I1 এর ব্যাপার তো আছে। দেখো আমি জড়তা ভ্রম করানোর সময় বলছিলাম নিরেট গোলকের জড়তা ভ্রম কিন্তু কাজে লাগতে পারে। পৃথিবী নিরেট গোলক, I1 হচ্ছে নিরেট গোলকের জড়তা ভ্রম। বলো বলো 2/5 mr²। I2 কত? ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, তাহলে জড়তা ভ্রম কত হবে? 2/5 mr/2²। ভর তো চেঞ্জ হয় নাই, বুঝতে পারছো? তাহলে I2/I1 কত হলো? I2/I1 তুমি যদি করে নাও, I2 হচ্ছে 1/4 আসবে বোধহয়। হ্যাঁ, তাহলে T2 কত আসবে? T2 আসবে I2/I1 ইন্টু T1, মানে 1/4 ইন্টু T1। 1/4 ইন্টু T1 মানে হচ্ছে 24 ঘন্টা। 24/4, 6 ঘন্টায় দিন রাত্রি হবে। 3 ঘন্টা দিন 3 ঘন্টা রাত্রি হতো আমাদের। তখন কি হলে পৃথিবীর ব্যাসার্ধ কি হলে? পৃথিবীর ব্যাসার্ধ কি হলে? অর্ধেক হলে। উল্টাও আসতে পারে, অন্যও আসতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেলে দিনের দৈর্ঘ্য কি হবে? পৃথিবীর ব্যাসার্ধ 1/4 হয়ে গেলে কি হবে? 4 গুণ হয়ে গেলে কি হবে? একই রকম ভাবে। তাহলে মূল ব্যাপার হচ্ছে এই যে I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। হ্যাঁ, ওমেগাকে তুমি পর্যায়কাল দিয়ে প্রকাশ করে নাও, ওটাই দিনের দৈর্ঘ্য। হ্যাঁ, তারপরে I1 I2 হচ্ছে 2/5 mr² সূত্রের মধ্যে বসাতে হবে। এম যদি চেঞ্জ হয়, এমও চেঞ্জ দিতে পারে আবার। ভর অর্ধেক হলো, ব্যাসার্ধ একই থাকলো, তাহলে ভরকে চেঞ্জ করতে হবে। এবার ভরও অর্ধেক হলো, ব্যাসার্ধ দ্বিগুণ হলো, ওইভাবেও দিতে পারে, তাই না? ওইভাবে নিজেকে কিন্তু করতে হবে। হ্যাঁ, কৌণিক ভরবেগ তাহলে হলো